I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আপনারা নিশ্চয়ই অনেকে আইপিএলটাকে ফলো করছেন। তো যাই হোক, আইপিএলে আর কি কালকে প্লে অফসের লাস্ট ম্যাচ হলো। তো আমি এখানে আর কি আইপিএলে যে প্লে অফসের ম্যাচগুলো হয়েছে এগুলো নিয়ে আমার রিয়াকশন দিতে চলে এসেছি। তো যাই হোক, অনেক দিন পর ক্রিকেট নিয়ে ভিডিও করছি। তো আমার চ্যানেল থেকে আমি সিনেমা নিয়ে ভিডিও করি, আমি গান করি, প্লাস ক্রিকেট খেলা নিয়েও ভিডিও করে থাকি। তো যাই হোক, অনেক দিন পর আজকে ক্রিকেট খেলা নিয়ে একটা ভিডিও করছি। তো হ্যাঁ, চলে আসি প্লে অফসে। তো কালকে যে প্লে অফ ম্যাচটা হলো রাজস্থান ভার্সেস হায়দ্রাবাদ, তো আপনারা নিশ্চয়ই অনেকে এই ম্যাচটা দেখেছেন। এখন আপনারা আর কি কজনে এই জিনিসটা লক্ষ্য করেছেন আমি জানি না, পিচটা কিন্তু সেকেন্ড ইনিংসটে অনেকটা স্লো হয়ে গেছে। কিন্তু মানে ব্যাটসম্যানদের জন্য পিচটা অনেক স্লো হয়ে গেছে, মানে এত স্লো হয়ে গেছে যে বল কিন্তু ব্যাটে ঠিকঠাকভাবে আসছে না। মানে ব্যাটসম্যানরা সেই পেসটাই পাচ্ছে না যে বলটাকে সেভাবে টাইম করে মারতে পারবে। আর হায়দ্রাবাদের বোলার্সরা কিন্তু এটা পুরো লাভ উঠিয়েছিল। তার আগে অবশ্য হায়দ্রাবাদের আর কি ব্যাটসম্যানরা 175 রান তুলেছিল, মাঝখানে কিন্তু তাদের একটা বড় কোল্যাপসও গেল। কিন্তু হেনরি ক্লাসেনের মতন ব্যাটসম্যান আর কি হাফ সেঞ্চুরি করে ওদেরকে ঠিক 170-এর উপরে গাইড করে দিয়েছিল। যদি 170-এর উপরে টার্গেটটা না হতো তাহলে কিন্তু মেবি হয়তো হায়দ্রাবাদের জন্য ম্যাচ জেতা খুব মুশকিল হতো, মেবি হয়তো ওরা হেরেই যেত। তো যাই হোক, এবারে কিন্তু মানে এই টুর্নামেন্টটা আইপিএল মানে হায়দ্রাবাদের জন্য কিন্তু এই আইপিএলটা খুব ভালো গেছে সানরাইজার্সের জন্য। তো সানরাইজার্সের কিন্তু সবথেকে বড় মাথা ছিল এবারে ট্র্যাভিস হেড, মানে সবথেকে আর কি ডিপেন্ডেন্ট প্লেয়ার ট্র্যাভিস হেড। মানে হায়দ্রাবাদ কিন্তু এই খেলোয়াড়টার উপরে প্রচণ্ড বেশি ডিপেন্ডেন্টই হয়ে গেছিলো। তাছাড়া অভিষেক শর্মা কিন্তু একটা খুব ভালো ট্যালেন্ট বেরিয়ে এসছে আমাদের আর কি ইন্ডিয়ান আর কি ক্রিকেট থেকে। তো অভিষেক শর্মাকে কিন্তু অ্যাজ আ ফিউচার প্লেয়ার কিন্তু দেখা যেতে পারে। মানে জাস্ট ভেবে দেখুন, অভিষেক শর্মা বাঁহাতি একটা ব্যাটসম্যান যে খুব ভালো মেরেও খেলতে পারে, প্লাস বাঁহাতি ভালো পার্ট টাইম বোলার। আর এই প্লেয়ারটাকে যুবরাজ সিং কিন্তু এবারে ট্রেন করেছে। তো যুবরাজ সিং আর কি খেলোয়াড়কে নিয়ে অনেক ভালো ভালো আর কি কথা বলেছেন উনি। তো অভিষেক শর্মার এবার যা খেলা দেখলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই প্লেয়ারটাকে কিন্তু এবার টিম ইন্ডিয়ান ম্যানেজমেন্ট চোখে চোখে রাখতে পারে। আর তাছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের আরেকটা প্লেয়ারকে আমার দেখে বেশ ভালোই লাগলো, মানে একে একটু আর কি ঘষা মাজা করতে হবে, সেটা হচ্ছে নীতিশ রেড্ডি। নীতিশ রেড্ডি কিন্তু একটা ভালো কিন্তু পেস ব্যাটসম্যান, কিন্তু একটা অলরাউন্ডার হতে পারে। মানে নীতিশ রেড্ডি কিন্তু টপ অর্ডারেই ব্যাটিং করেছে, টপ অর্ডার না তো মিডল অর্ডারে ব্যাটিং করেছে, প্লাস ওর কিন্তু মিডিয়াম পেসও করতে পারে ভালো। তো নীতিশ রেড্ডির উপরেও কিন্তু নজরটা রাখা উচিত। কেন বলছি, বিকজ দেখুন, আমরা কদিন হার্দিক পান্ডিয়াকে নিয়ে চলবো বলুন তো? হার্দিক পান্ডিয়া মানে কখন ফর্ম আছে নেই, ফিটনেস আছে নেই, কোনো ঠিক নেই। হার্দিক পান্ডিয়া কিন্তু প্রপার রিপ্লেসমেন্ট আমাদেরকে খুঁজে রাখতে হবে, মানে পুরো ম্যানেজমেন্টকে হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট খুঁজতেই হবে। তো নীতিশ রেড্ডির মতন প্লেয়ার্সকে ট্রেন করা, ওদেরকে হোন করা খুব জরুরি। যদিও এই অপশন হিসেবে আরেকটা প্লেয়ারের আমি নাম বলেছিলাম, সেটা হচ্ছে রাজবর্ধন হাঙ্গারকেকার, তাকেও কিন্তু সিলেক্টার্সে দেখা উচিত। যাই হোক, হায়দ্রাবাদের টিমের কিন্তু আরেকটা ভালো স্তম্ভ ছিল এডেন মার্করামও যথেষ্ট খুব ভালো প্লেয়ার। আর তাছাড়া ক্যাপ্টেন প্যাট্রিক কামিন্স কিন্তু খুবই একটা ঠান্ডা মাথার একটা প্লেয়ার। মানে প্যাট্রিক কামিন্সকে আমার না মাঝে মাঝে অস্ট্রেলিয়ান খেলোয়াড় দেখে মনেই হয় না, দেখলে মনে হয় যে নিউজিল্যান্ডের খেলোয়াড় ভুল করে অস্ট্রেলিয়াতে চলে এসছে। মানে এতটাই ঠান্ডা মাথার মানুষও, খুব একটা ঝগড়া ঝামেলা সে করে না, খুব হাসি মুখে আর কি এই প্লেয়ারটা খেলে। মানে অস্ট্রেলিয়ান টিমের হয়ে যখন প্যাট কামিন্স খেলে এইভাবেই খেলে, খুব একটা স্লেজিং করা বা খুব একটা ঝগড়া ঝামেলা করা এই ধরনের প্লেয়ারই প্যাট্রিক কামিন্স না। অথচ কিন্তু ও মেনলি পেস বোলার, কিন্তু নিচের দিকে প্যাট্রিক কামিন্স ব্যাটিংও ভালো করে। আর এবারও কিন্তু হায়দ্রাবাদকে ব্যাটিং করেও কিন্তু প্যাট্রিক কামিন্স কিন্তু কটা ম্যাচ বাঁচিয়েওছে। আগে যে কোয়ালিফায়ার ম্যাচ যেটা আর কি মানে হায়দ্রাবাদ হেরেছিল কলকাতার বিরুদ্ধে, সে ম্যাচেও কিন্তু প্যাট্রিক কামিন্স নিচে এসে কিন্তু ব্যাটিং ভালো করেছিল। যাই হোক, টিমটা মানে জিততে পারেনি আগেরবার খুব বাজেভাবেই হেরেছিল। তবে প্যাট্রিক কামিন্সের কিন্তু ক্যাপ্টেন্সি খুব ভালো যাচ্ছে সানরাইজার্সের হয়েও। যদিও আর কি আইপিএলকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে তুলনা করা তো আমার উচিত না, ডেফিনেটলি আমি সেটাকে ঠিক মনে করি না। বাট প্যাট্রিক কামিন্সে কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন খুব ভালো সময় যাচ্ছে অস্ট্রেলিয়ান টিমের হয়েও। অস্ট্রেলিয়ান টিমকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতিয়েছে, প্লাস অস্ট্রেলিয়ান টিমকেই 50 ওভারে ওয়ার্ল্ড কাপও জিতিয়েছে, সেটাও ইন্ডিয়াতেই হয়েছিল ওয়ার্ল্ড কাপটা। তো প্যাট্রিক কামিন্সের ভাই দারুণ টাইম যাচ্ছে, মানে হি ইজ হ্যাভিং আ গ্রেট টাইম ইন হিজ লাইফ। মানে ক্যাপ্টেন হিসেবে প্যাট্রিক কামিন্সের দারুণ সময় যাচ্ছে, আর এই টিমটাও কিন্তু খুব ভালো পেয়েছে বস।
এই টিমের কিন্তু বোলার্সকেও দেখিনি। ভুবনেশ্বর কুমার ঠিক আছে, ইন্ডিয়ান টিমের হয়ে যতই আন্ডার পারফর্ম করুক, আইপিএলে কিন্তু ভুবনেশ্বর কুমার কিন্তু আন্ডার পারফর্ম বিশেষ করে না। মানে ভুবনেশ্বর কুমার কিন্তু একটা ছাপ আইপিএলে ফেলেই যায়। আর এবারও কিন্তু হায়দ্রাবাদকে মানে ভুবনেশ্বর কুমার কিন্তু বোলার হিসেবে স্টার্ট ভালো দিচ্ছে, কখনো মেডেন ওভার করে, কখনো উইকেটস নিয়ে। তাছাড়া তঙ্গরাসু নটরাজন, ও কিন্তু ইয়র্কার স্পেশালিস্ট, ও ইয়র্কার্স খুব ভালো দেয়। প্যাট্রিক কামিন্স তো নিজে রয়েছে অ্যাভেলেবল। তাছাড়া শাহবাজ আহমদ, যে কালকে নিজের অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছিল, শাহবাজ আহমদ, ওর মতন প্লেয়ারও অ্যাভেলেবল আছে। আর তাছাড়া করণ শর্মার মতন স্পিনারও রয়েছে। আর কালকে কিন্তু অভিষেক শর্মা পার্ট টাইম যে মানে স্পিনার, সেও কিন্তু 4 ওভারে 24 রান দিয়ে 2টো উইকেট নিয়ে নিয়েছিল। তো সেটা যথেষ্ট ইউজফুল পারফরমেন্স ছিল। তাছাড়া নীতিশ রেড্ডির মতন একটা অলরাউন্ডার তো রয়েছে, মিডিয়াম পেস অলরাউন্ডার। তো আর কি চাই, মানে হায়দ্রাবাদের কাছে বোলার্সও অ্যাভেলেবেল আছে, ব্যাটসম্যানও খুব ভালো রয়েছে। আর তাছাড়া হেনরি ক্লাসেনের মতন উইকেট কিপারও অ্যাভেলেবেল। তবে হ্যাঁ, সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু আরেকটা প্লেয়ারকে বসিয়ে রেখেছে, তাকে কিন্তু খেলায়নি। তো সেটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলেছে, সেটা হচ্ছে গ্লেন ফিলিপস। গ্লেন ফিলিপস কিন্তু খেলার সুযোগই পায়নি। মানে সানরাইজার্স হায়দ্রাবাদ এত ভালো আর কি তাদের টিম হয়েছে এবারে। তো যাই হোক, তো এটা গেল হায়দ্রাবাদের কথা। তো রাজস্থান কালকে যারা হারলো, রাজস্থান তাদেরও কিন্তু এই বছরটা খুব ভালো গেছে আইপিএল। তাদের ক্যাপ্টেন কাম প্লেয়ার সঞ্জু স্যামসন দারুণ ফাটিয়ে খেলেছে, নো ডাউট। আর কিন্তু রাজস্থানের সব থেকে বড় যে স্তম্ভ যে ছিল, সেটা ছিল জোসেফ বাটলার, জস বাটলার। তো যাই হোক, ইংল্যান্ডের তো এবারে পাকিস্তান ট্যুর রয়েছে, সে কারণে আর কি ইংল্যান্ডের প্রত্যেকটা মেন প্লেয়ার্সকে আইপিএল ছাড়তে হয়েছে। তো জস বাটলারকেও সেই কারণে চলে যেতে হয়েছিল। তো জস বাটলার যাওয়াতে কিন্তু একটুখানি কিন্তু মানে এফেক্ট করেছে রাজস্থান টিমকে। দেখুন, কোলার ক্যাডমার যে ওকে রিপ্লেস করেছে, কোলার ক্যাডমার, সে মানে এখনও কাউন্টি ক্রিকেটই খেলে ইংল্যান্ডের হয়ে, সে এখনও ইংল্যান্ড টিমে আর কি কখনো নাম লেখাতে পারেনি। তো যাই হোক, সে তো আর জসেফ বাটলারের মতন এতটা ইউজফুল প্লেয়ার না। মানে ভালো প্লেয়ার কিন্তু কোলার ক্যাডমার আনডাউটেডলি খুব ভালো প্লেয়ার, কিন্তু ডেফিনেটলি হি ইজ নট আ জস বাটলার। আর যশস্বী জয়সওয়াল, শেষ কটা ম্যাচে কিন্তু জয়সওয়ালকে আমি দেখেছি ভালো খেলেছে, প্রথম কটা ম্যাচে কিন্তু জয়সওয়াল ভালো খেলছিল না। তো এটা প্রবলেম ছিল। সিমরন হেটমায়ার, দেখুন ও কিন্তু চিরকালই একটু ইনকনসিস্টেন্ট প্লেয়ার, তবে সিমরন হেটমায়ার নিচের দিকে কিন্তু ব্যাট ভালো চালায়। তো সিমরন হেটমায়ার কিন্তু প্রথম কোয়ালিফায়ারে কিন্তু ভালো খেলেছিল। তো যাই হোক, হেটমায়ার যে মানে এবারে খুব ভালো ব্যাটিং করেছে পুরো সিজন ধরে, তা কিন্তু হয়নি। আর তো নিচে ছিল রফম্যান পাওয়েলেরও কিন্তু যে খুব ইমপ্রেসিভ সিজন গেছে তা না। রবিচন্দ্রন অশ্বিন কিন্তু বোলার হিসেবে ভালো পারফর্ম করেছে। অশ্বিনকে তো মাঝে সাঝে মিডল অর্ডারেও ব্যাটিং করতে পাঠানো হয়েছে। ব্যাটসম্যান হিসেবে যে অশ্বিনের খুব ভালো মানে সিজন গেছে তা না, বোলার হিসেবে অশ্বিন আনডাউটেডলি খুবই ভালো করেছে। ধ্রুব জুরেলেরও কিন্তু মানে খুব ভালো সিজন যায়নি এবারে। তবে হ্যাঁ, কালকের ম্যাচটা কিন্তু ধ্রুব জুরেল খুব চেষ্টা করেছিল আর কি জেতানোর, মানে খুব ভালো খেলেছিল ধ্রুব জুরেল। কালকে আবেশ খানও ভালো বোলিং করেছে, 4 ওভারে 27 রান দিয়ে 3টে উইকেট। তবে হ্যাঁ, ধ্রুব জুরেলি কিন্তু এবার সিজনটা যে খুব ভালো যায়নি। তো মানে রাজস্থান টিম মানে কালকে ম্যাচটা হেরেছে, মানে দেবে জাস্ট আনলাকি ম্যাচটা হেরেছে। আর দেখুন, আরেকটা জিনিস কিন্তু বলার রয়েছে, সেটা হচ্ছে প্রথম দুটো প্লে অফ ম্যাচ হয়েছিল আহমেদাবাদে, কালকের প্লে অফ ম্যাচটা তো হলো চেন্নাইতে, এমনকি ফাইনালটাও চেন্নাইতে হবে। আর কালকে চেন্নাইয়ের পিচ থেকে যেটা বুঝলাম, সেটা হচ্ছে যারা মানে টস জিতে প্রথম বোলিং নেবে, ডেফিনেটলি তারা সুসাইডাল মিশনে যাবে। বিকজ চেন্নাইতে যখন কোনো টিম সেকেন্ড ব্যাটিং করছে, তখন কিন্তু পিচটা অনেক বেশি স্লো হয়ে যাচ্ছে, অনেক বেশি আস্তে হয়ে যাচ্ছে, এত মানে স্লো হয়ে যাচ্ছে পিচটা, যে ভাই ব্যাটিং করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাজস্থানের আরেকটা মেন প্লেয়ারের কথা বলতে ভুলে গেছি, সে হচ্ছে ট্রেন্ট বোল্ট। তো যাই হোক, চলে আসি এবার চেন্নাইয়ের পিচে। তো মানে সেকেন্ড ব্যাটিং করার টাইমে পিচটা এতই আস্তে হয়ে গেছে যে বল কিন্তু ঠিকভাবে ব্যাটে আসছে না। আর হায়দ্রাবাদের বোলার্সরা ঠিক আছে, এই ব্যাপারটা সময়ের মধ্যে বুঝে নিয়ে তারা কিন্তু এটার ভালো লাভ উঠিয়েছে। জয়দেব উনাটকট আমি দেখেছি স্লো বোলিং করা শুরু করে করে কিন্তু প্রথমেই রাজস্থানকে ফাঁসিয়েছে। আর তারপরে বাকি বোলার্সরাও এসে একদম খেলা শেষ করেছে। শাহবাজ আহমদ 4 ওভারে 23 রান দিয়ে 3টে উইকেট নিয়ে, আর প্লাস তার অলরাউন্ড পারফরমেন্স 18 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল। অভিষেক শর্মা 4 ওভারে 24 রান দিয়ে 2টো উইকেট পেয়ে গেল।
কিন্তু হ্যাঁ, পাওয়ার প্লেতে ভুবনেশ্বর কুমার কিন্তু কালকের ম্যাচে বিশাল জোর মার খেয়েছে। মানে জয়সওয়াল কিন্তু ভুবনেশ্বর কুমারকে দেখে দেখে চার মারছে, দেখে দেখে মারছিল প্রচণ্ড। সিক্সথ ওভারে মানে পুরো পিটিয়ে ভুবনেশ্বর কুমারের অবস্থাই খারাপ করে দিয়েছিল। তারপর থেকে সেই যে জয়দেব উনাদকট স্লো বোলিং করা শুরু করলো, রাজস্থান কিন্তু আর কামব্যাক করতেই পারলো না। পর উইকেট হারিয়ে রাজস্থান ম্যাচে এতটাই পিছিয়ে গেল যে ধ্রুব জুরেল কালকে 35 বলে 56 রান করার পরেও জেতাতে পারলো না। মানে ধ্রুব জুরেলের অন্য সাইডে কোনো সেরকম কেপেবল ব্যাটসম্যানই ছিল না যে ম্যাচ জেতাতে পারবে, সব আউট হচ্ছে। তো রাজস্থানের মানে কালকের ম্যাচটা খারাপ গেল, বাট যাই হোক পুরো টুর্নামেন্ট কিন্তু ওদের জন্য ভালো গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এবারে কোয়ালিফায়ার্সে যে টিমের থেকে আমার আশা ছিল না যে এটা কোয়ালিফায়ার্সও খেলবে, সেটা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মানে এখনও জাস্ট ভাবছি যে কী করে কোয়ালিফাই করলো এই টিমটা। এই টিমটা ঠিক আছে, প্রথম মানে কটা ম্যাচে এত ডিজাস্ট্রাস খেলছিল, মনে হচ্ছিল যে এই টিমটা সালা আইপিএল খেলারই যোগ্য না। মানে এরা কোয়ালিফায়ার্স তো কোনো দিনই উঠতেই পারবে না এবারে। মানে শুধু বিরাট কোহলি সব করবে। আরে ভাই, বিরাট কোহলি প্লেয়ার না মেশিন যে ভাই ব্যাটিং করবে আপনার জন্য, বোলিং করবে, ফিল্ডিং করবে, আর কত আর কী করবে ভাই ও। বিরাট কোহলি থেকে আর কী আশা করতে পারেন? ও দারুণ ব্যাটিং করে দারুণ রান করতে পারে, কিন্তু বাকি প্লেয়ার্সদেরকে তো স্ট্যান্ড আউট করতে হবে, বাকি প্লেয়ার্সদেরকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে। ব্যাঙ্গালোর টিমটা তো ইরেসপন্সিবলি খেলছিল, সব কিছু বিরাট কোহলির উপর ছেড়ে দিচ্ছিল। আর ভাই কিছু এক্সপার্টস অ্যান্ড কিছু মানে মানে সো কল্ড কিছু লোকজন, কিছু অডিয়েন্স, তারা বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে হাসাহাসি করছে। আমি বুঝলাম না ভাই, 150 ঘরে স্ট্রাইক রেট নিয়ে খেলছে, এমন তো না যে ভাই 100 বলে 50 রান করেছে বা 70 বলে 50 রান করেছে, এমন তো নয়। বিরাট কোহলি এরকম তো ইনিংস খেলেনি, তো ওর স্ট্রাইক রেট নিয়ে এত হাসাহাসি করার কী হয়েছে এটাই আমার মাথায় ঢুকলোই না এখনও। তো যাই হোক, ওটা একেবারে রিডিকিউলাস একটা জিনিস ছিল, যেটা একদমই হওয়া উচিত হয়নি। বাট হ্যাঁ, ব্যাঙ্গালোর কিন্তু লাস্ট কটা ম্যাচ জিতে, শেষ 7খানা ম্যাচ জিতে ব্যাঙ্গালোর এত ভালো পুল অফ করলো যেটা কোয়ালিফায়ার্সে উঠে গেল। আর লাস্ট ম্যাচে ওরা চেন্নাইকে হারালো। চেন্নাই যে জেতা ম্যাচ কী করে হারলো এখনও ভাবছি। মানে জেতা ম্যাচটা চেন্নাই হেরে গেল, মানে চেন্নাইয়ের জন্য খুব খারাপ লাগছে, বিকজ চেন্নাই খুব ভালো স্টার্ট দিয়েছিল আর চেন্নাইয়ের থেকে অনেক আশা ছিল যে এবারে তারা প্লে অফসটা খেলবে। মানে এবারে চেন্নাই যে কী করে হেরে গেল, যাই হোক বলার তো কিছু নেই। বাট আরসিবি মানে অনেক ভাগ্য করে প্লে অফ তো খেলে দিল। বাট যাই হোক, আরসিবি কিন্তু এবারে চেষ্টা করেও পারলো না। মানে যে সেকেন্ড মানে যে কোয়ালিফায়ার ম্যাচ, সেকেন্ড যে আর কি ওই প্লে অফ ম্যাচটা হলো আহমেদাবাদই, মানে ওটা তো আরসিবি আর কি হেরে গেল। মানে চেস করে তো রাজস্থান জিতলো ম্যাচে, কিন্তু সেই ম্যাচটা অনেক ক্লোজ গেছিলো। তার আগের যে ম্যাচটা হয়েছিল আহমেদাবাদে কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ, ওইটা তো কলকাতা একদম সুইপ করে গেল হায়দ্রাবাদকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। মানে হায়দ্রাবাদ গো হারা হেরেছিল ম্যাচটা, গো হারা হেরেছিল। মানে প্যাট্রিক কামিন্স নিজে ব্যাটিং করে তবু হায়দ্রাবাদকে 150 রানের উপরে তুলেছিল। প্যাট্রিক কামিন্স যদি নিচের দিকে ওই রানগুলো না করতো, হায়দ্রাবাদ কিন্তু আরও বাজে হারতো, আরও বাজেভাবে হারতো। মানে কলকাতা নাইট রাইডার্সের বোলিং ডিপার্টমেন্ট এত ভালো স্টার্ট দিয়েছিল, বিশেষ করে মিচেল স্টার্ক, যে পুরো টুর্নামেন্টে মারের পর মার খেয়েছে। অ্যান্ড প্রত্যেকে প্রশ্ন তুলেছে যে মিচেল স্টার্ককে 26 কোটি টাকা দিয়ে কেনার কী মানে। মিচেল স্টার্ক এবারে একদম রেকর্ড ছাপিয়ে গেছিলো অ্যাজ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ইন আইপিএল। 26 কোটির উপর মিচেল স্টার্কের উপরে খরচা হয়েছে ওকে কিনতে। কিন্তু সেই মিচেল স্টার্ক কিন্তু সেভাবে পারফর্ম করেনি গোটা টুর্নামেন্টে। অনেকগুলো ম্যাচেসে মিচেল স্টার্ক মার খেয়েছে, মানে মিচেল স্টার্কের উপর ভরসা ছিল না। কিন্তু সেই মিচেল স্টার্কই কিন্তু কলকাতাকে দারুণ স্টার্ট দিয়েছে। মানে 3টে উইকেট 23 রানের মধ্যে নিয়ে কলকাতাকে আনডাউটেডলি উইনিং পজিশনে ঠেলে দিয়েছিল। মানে হায়দ্রাবাদের ব্যাটিংয়ে পুরো ধস নামিয়ে দিয়েছিল স্টার্ক। আর তারপরে বাকি বোলার্সরাও ভালো পারফর্ম করেছে, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আর যারা আর কি বোলার ছিল, বৈভব অরোরা বা ওদিকে হর্ষিত রানা, এরাও কিন্তু খুব ভালো ট্যালেন্টস উঠে এসছে, বৈভব অরোরা, হর্ষিত রানা। আর কলকাতার একটা ব্যাটসম্যান বলবো অঙ্করিশ রঘুবংশী, এ কিন্তু একটা খুব ভালো ট্যালেন্ট বস, খুব ভালো ট্যালেন্ট, বয়স খুবই কম, ট্যালেন্ট খুবই ভালো। তো ওর উপরে একটু নজর রাখা উচিত। ভেঙ্কটেশ আইয়ার মানে অ্যাজ আ বোলার তো কিছু করতে পারেনি, বাট অ্যাজ আ ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার শট দারুণ কিন্তু খেলেছে, এটা কিন্তু মানতে হবে। আর তাছাড়া ওদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, ওরও ক্যাপ্টেন্সি দারুণ গেছে বস, মানে কি টাইম গেছে ওর ক্যাপ্টেন্সিতে বস। ফিল সল্ট, মানে ইংল্যান্ডের সেই প্লেয়ারটা ফিল সল্ট,
সেও কিন্তু কলকাতাকে অনেকগুলো ম্যাচেস জিতিয়েছিল শুরুর দিকে। আর সুনীল নারিনও অ্যাজ অ্যান ওপেনার কিন্তু খুব শাইন করেছে, মেরে মেরে মানে খেলেছে বস। সুনীল নারিনের একটা সেঞ্চুরিও আছে এই সিজনে। তো ফিল সল্ট কিন্তু অনেক ভালো খেলেছে, বাট যেহেতু ইংল্যান্ডকে আর কি পাকিস্তানে ট্যুর করতে হতো বা ট্যুর করতে হবে, সে কারণে তো প্রত্যেকটা ইংল্যান্ডের মেন প্লেয়ারকে তো ছাড়তে হয়েছে এবারে আইপিএল। তো ফিল সল্টকেও আর কি ছেড়ে যেতে হয়েছে, তারকে রিপ্লেস করেছে রামানুল্লাহ গুরবাজ। তো আর কি প্রথম কোয়ালিফায়ারে কিন্তু রামানুল্লাহ গুরবাজও খুব ভালো স্টার্ট দিয়েছিল অ্যাজ আ ব্যাটসম্যান। তো রামানুল্লাহ গুরবাজ কিন্তু ভালো রিপ্লেসমেন্ট হিসেবে প্রমাণিত হয়েছে এখন অবধি। আর কলকাতার টিমটা কিন্তু খুব ভালো ব্যালেন্সড আছে, ওদের কাছে স্পিনার ভালো, পেসার্স ভালো, ওদের কাছে সব কিছু আর কি রয়েছে মজুদ। আর কলকাতার টিমটাকে এবার যা দেখে মনে হচ্ছে এরাই হয়তো এবার ট্রফি নিয়ে যাবে। তবে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা মানে এটা আপনারা মানেন কতটা মানেন আমি জানি না, সেটা হচ্ছে গৌতম গম্ভীরের ইনফ্লুয়েন্স। মানে গৌতম গম্ভীর আইপিএলের যে টিমেই ঢোকে সেই টিম কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করেই করে, মানে উইনার হোক না হোক প্লে অফসে কোয়ালিফাই করবে। যখন ভাই প্রথম দিকে কলকাতা খেলতো সৌরভের ক্যাপ্টেন্সিতে, তখন কলকাতা পরপর 3টে সিজন খেলেছে, কিছু করতে পারেনি। মানে সৌরভের ক্যাপ্টেন্সি, ব্রেন্ডন ম্যাককালামের ক্যাপ্টেন্সি, কলকাতা কিছু করতেই পারেনি। ওদের কাছে সব রকম প্লেয়ার তখন মজুদ ছিল 2008 থেকে 10-এ, তাও কলকাতা প্লে অফসে উঠতেই পারতো না। কলকাতা প্রথম প্লে অফসে উঠতো 2011-তে, আর তাও কার ক্যাপ্টেন্সিতে? গৌতম গম্ভীর। আর 2012-তে কলকাতা চ্যাম্পিয়ন হলো, আগেন গম্ভীরের ক্যাপ্টেন্সি। এমনকি 2014-তে কলকাতা ওয়ান্স আগেন চ্যাম্পিয়ন হলো, ওয়ান্স আগেন বিকজ অফ গৌতম গম্ভীর অ্যান্ড হিজ ক্যাপ্টেন্সি। তো এইবারে গৌতম গম্ভীর ক্যাপ্টেন হিসেবে তো ডেফিনেটলি খেলেননি, উনি তো আর খেলেন না, কিন্তু উনি মেন্টার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পটাকে জয়েন করেছেন। আর তারপর থেকে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়ের মধ্যে এত পজিটিভিটি জেগে গেছে ওদের মধ্যে যে ওরা একদম স্ট্রেট ফরওয়ার্ড ফাইনালে উঠে গেল। মানে প্রত্যেকটা টিমকে প্রায় সুইপ করে করে ফাইনালে উঠে গেল। এমনকি মুম্বাইকে, মানে মুম্বাই ইন্ডিয়ান্সকে ওদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়ে কলকাতা কিন্তু একটা মানে তাণ্ডব করে দিয়েছিল। মানে কলকাতা এতদিন ধরে মুম্বাইতে না, মুম্বাই ইন্ডিয়ান্সকে কখনো হারাতে পারেনি অনেক বছর ধরে। মানে অনেক বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সকে ওদেরই ঘরের মাঠে হারিয়ে কলকাতা তাণ্ডব করে দিয়েছিল বস। আর এই টিম তাণ্ডব করে ফাইনালে উঠে গেছে। তো এবার আমার যেটা মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু খুব হাই চান্স আছে এবারে কিন্তু ট্রফি নিয়ে যাবার। তবে হ্যাঁ, ফাইনালে কিন্তু টস একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে। টস যে জিতবে ডেফিনেটলি সে কিন্তু ফার্স্ট ব্যাটিংয়ের অপশনটাই নেবে। আর সে যদি সেকেন্ড ব্যাটিং অপশনটা নেয় তাহলে তো সুসাইডাল মিশন বলতে হবে। বিকজ চেন্নাইতে ভাই সেকেন্ড ব্যাটিং টিমের জন্য কিন্তু কন্ডিশনস খুবই স্লো ডাউন হয়ে যাবে বস। আর 170-এর ঘরে যদি টার্গেট থাকে, ইউ আর গন ম্যান, ইউ আর গন। মানে এই জিনিসটাই হবে। দেখুন 2 দিনের মধ্যে চেন্নাইতে সিচুয়েশন যে খুব চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু আশা করে কোনো লাভ নেই বস। 2 দিনের মধ্যে সিচুয়েশন কি চেঞ্জ হবে বস? 2 দিনের মধ্যে সিচুয়েশন এত চেঞ্জ হবে তার কিন্তু কোনো আশা নেই। তো এটাই আমার মনে হচ্ছে যে সেকেন্ড ব্যাটিং টিম আর কি হারবে। তো টস খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর কি কালকে প্লে করবে। লেটস সি কালকে কোন টিম আর কি ট্রফি নিয়ে যায়। মানে আমার ব্যক্তিগত মানে কোনো আর কি ফেভারিট টিম তো কেউ নেই যে আমি এই টিমকে সাপোর্ট করবো কি করবো না, ওরকম তো কোনো ব্যাপার আমার নেই। দেখা যাক কোন টিম আর কি ট্রফিটা নিয়ে যায়, লেটস সি। তো আমার ভিডিওটি এই অবধি। তো আর কি আমার ক্রিকেটের ভিডিওসগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে আর কি কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, আমার ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দেবেন ডেফিনেটলি, অ্যান্ড আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।